এবার বিএনপি নেতৃবৃন্দকে রাজনীতি শিখিয়ে ছাড়লো পিনাকি ভট্টাচার্য। আসলে রাজনীতি এমন একটা মায়ের প্যাচের খেলা, এখানে যদি কেউ সামান্য একটু ভুল করে এবং যে আদর্শকে সামনে রেখে রাজনীতি করা হচ্ছে সেই আদর্শের যদি পরিষ্কার একটা ধারণা তার চোখের সামনে যদি জল না করে, তাহলে রাজনীতির ময়দানে টিকে থাকা তাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে এবং তারা বারবার ভুল করে। রাজনীতিতে ছোট ছোট ভুল মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আমরা অত্যন্ত আনন্দিত এবং পুলকিত যে আজ লন্ডনে তারেক রহমান এবং প্রফেসর ডক্টর ইউনূসের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং চমৎকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুইজনের ভিতরে এত চমৎকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল যেটা চোখে পড়ার মতো এবং প্রশংসার যোগ্য। যে কোনো রাজনীতিবিদদের এখান থেকে শিক্ষার অনেক কিছু রয়েছে এবং আগামীর রাজনীতি যে একটা ইতিবাচক ধারার দিকে ক্রমে অগ্রসর হচ্ছে, এখান থেকে সেটি পরিষ্কার একটা ধারণা লাভ করা যায়। আপনারা দেখেছেন প্রফেসর ডক্টর ইউনূসের সামনে তারেক রহমান কিভাবে কত ভদ্র জনসিত, কত মার্জিত ভাবে তিনি বসেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে ইউনূস স্যার ও তারেক রহমান যতক্ষণ পর্যন্ত না বসেছে ইউনূস স্যার কিন্তু বসেন নাই। এটিই হচ্ছে ভদ্রতা, এটিই হচ্ছে রাজনীতি, এটি হচ্ছে তার পলিটিক্যাল অপোনেন্টকে যথাযথ সম্মান জানানো। এই যে তারেক রহমানকে তার বয়সে অনেক ছোট হবার পরেও তাকে প্রফেসর ডক্টর ইউনূস তিনি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ হবার পরেও যে সম্মান দেখিয়েছেন, এটি তো রাজনৈতিক শিষ্টাচার। এখানেই আমাদের রাজনৈতিক গুণগত মান যে কিছুটা পরিবর্তন হয়েছে হাসিনা পরবর্তী সময়ে, এটি দেখেই আমাদের কাছে মনে হচ্ছে। আপনারা প্রত্যেকেই লক্ষ্য করেছেন সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রতিটা মানুষের নজর ছিল লন্ডনের ওই বৈঠকের দিকে, যে এই বৈঠকে কি হতে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের নির্বাচন যখন বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল ডিসেম্বরের ভিতরেই নির্বাচন দিতে হবে, আর অন্তর্বর্তীকালীন সরকার যখন এই নির্বাচনের তারিখ এপ্রিল মাসে ঘোষণা করলেন, তখন বিএনপি এটিকে ভালোভাবে নিতে পারে নাই। এরপরে যখন ঈদের সৌজন্য সাক্ষাতে দেশনেত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী এবং গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়ার কাছে তার নেতাকর্মীরা দেখা করতে গেছে, তখন ম্যাডাম তাদেরকে পরিষ্কার নির্দেশনা দিয়ে দিয়েছে যে ডক্টর ইউনূসের সরকারের সাথে কোনো রকম বাকবিতণ্ডায়, কোনো রকম দ্বন্দ্বে জড়ানো যাবে না। পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন। এই বার্তা পাওয়ার পরেই বিএনপির নেতারা তাদের সুর পরিবর্তন করেছে এবং তারা ইউনূস সরকারের প্রতি নরম ভাষায় কথা বলেছে। তার আগে তাদের বরকতুল্লাহ বুলু, তাদের শামসুজ্জামান দুদু, রুমিন ফারহানা, এই নেতাগুলো যেভাবে প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে, তাকে অপমান করে, তাকে গালিগালাজ করছিল, এটি সত্যিই রাজনীতির জন্য একটি ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল। আমরা চাচ্ছিলাম, আমরা ম্যাডামের দিকে, আমরা জননেত্রীর দিকে অধীর আগ্রহে তাকিয়েছিলাম যে জননেত্রী যতক্ষণ না হস্তক্ষেপ করবেন ততক্ষণ এই রাজনীতির এই খেলা, এই ভুল পথের রাজনীতি হয়তো বন্ধ হবে না। অবশেষে তিনি তাই করলেন, তিনি হস্তক্ষেপ করলেন। তারপরেই একটু শীতল বাতাস বইতে শুরু করেছে, যার নমুনা আমরা আজকে তারেক রহমান এবং প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠকে দেখলাম। তারেক রহমান সেখানে উপস্থিত হয়ে ইউনূস স্যার তাকে হ্যান্ডশেক করে বলছেন আমার খুব ভালো লাগছে, জবাবে তারেক রহমান বলছেন আমারও খুব ভালো লাগছে, আপনার শরীর কেমন আছে? ইউনূস স্যার বলছেন যে এই টেনে টুনে চলছে আর কি। এরপরেই তারেক রহমান তার কাছে একটু মুখ আগায় নিয়ে আস্তে করে তার কানের কাছে গিয়ে বললেন আম্মা আপনাকে সালাম জানিয়েছেন। এই যে রাজনৈতিক শিষ্টাচার বাংলাদেশের রাজনীতিতে এটিই প্রথম, এটি বিরল, এটি ইতিহাস হয়ে থাকবে। ইউনূস স্যার অত্যন্ত আপ্লুত হয়ে, তিনি অত্যন্ত খুশি হয়ে তারেক রহমানকে বললেন আলহামদুলিল্লাহ, অত্যন্ত অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাকে, আমার সালামও তাকে পৌঁছে দেবেন। মনে পড়ে আপনাদের 2012 সালে তৎকালীন সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া ইউনূসকে যখন শেখ হাসিনা চরমভাবে নির্যাতন করার পায়তারা করছিল, নিগৃহীত করার পায়তারা করছিল, তখন খালেদা জিয়া এই ইউনূস স্যারের পক্ষ নিয়ে জাতীয় সংসদে সেদিন দাঁড়িয়ে তিনি তার যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্য আমি আমার এই কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা একটু দেখে নেবেন। সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে ইউনূস স্যারের পক্ষে দাঁড়িয়েছিলেন। আজ ইউনূস স্যার তার প্রতিদান দিচ্ছেন, পুরো মাত্রায় প্রতিদান দিচ্ছেন। আপনারা দেখছেন সবাই, এটি আর নতুন করে বলবার কিছু নাই, আপনারা দেখছেন। যাই হোক, যে কথাটি বলছিলাম যে পিনাকি ভট্টাচার্য বিএনপির নেতা নেত্রীদেরকে রাজনীতি শিখিয়ে ছাড়লেন, হ্যাঁ এইখানেই আমার একটু এখন কথা, যে এই যে দুই পক্ষের ভিতরে ডিসেম্বর এবং এপ্রিল এটা নিয়ে যে একটা মতভেদ তৈরি হয়েছিল,
এবং একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেই দ্বন্দ্বের অবসান হয়েছে। কিভাবে দ্বন্দ্বের অবসান হলো? এই দ্বন্দ্বের অবসান হলো আজ থেকে 7 দিন আগে, গত 7 জুন পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলেন, যার নাম ছিল ভুল পথে রাজনীতি করে বিএনপির রাজনীতি জয় বাংলা হয়ে যাচ্ছে। এই ভিডিওর ভিতরে তিনি পরিষ্কার করে একটি কথা বলেছিলেন যে বিএনপি ডিসেম্বরে কেন নির্বাচন চাচ্ছে। বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, এই ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে কিন্তু বিএনপি কোনো যুক্তি উত্থাপন করতে পারে নাই। ইউনূস সরকারের কাছে বা জনগণের কাছে তারা এর পক্ষে একটা মাত্র যুক্তি উপস্থাপন করতে পারে নাই। ফলে জনগণ ধরেই নিচ্ছিল যে তারা নির্বাচনে যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করছে, তারা জেতার জন্য দ্রুত রাষ্ট্র ক্ষমতা চাচ্ছে, এটি কিন্তু জনগণ ধরে নিয়েছিল। অথচ ইতিপূর্বে তারা যে কয়বার ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই কয়বারই তারা হেরেছে। 2008 সালের 29শে ডিসেম্বর তারা যে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেই সংসদ নির্বাচনে তারা আওয়ামী জোটের কাছে গোহারা হেরেছিল। এরপরে 2018 সালের 30শে ডিসেম্বর সেখানেও কিন্তু শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করে সেখানেও বিএনপি কিন্তু গোহারা হেরেছিল। এই ডিসেম্বর হচ্ছে আওয়ামী লীগের একটা চেতনার ব্যবসার মাস। এই মাস জুড়ে আওয়ামী লীগ তার চেতনার ব্যবসা ফুলিয়ে ফাঁপিয়ে এত বৃহৎ আকারে বৃদ্ধি করে যে এখানে অন্য কারোর কোনো স্কোপ থাকে না। সেই বয়ান সে তার কর্মীদের কাছে, তার গদি মিডিয়ার মাধ্যমে দেশের সমস্ত মানুষের কাছে, দেশের সমস্ত চেতনাধারীদের কাছে তারা প্রচার করে এবং তারা সেটি গোগ্রাসে গেলে। ফলে ডিসেম্বরে 2বার অংশগ্রহণ করেছে নির্বাচনে বিএনপি, 2বারই তারা হেরেছে। তাহলে তাদের তো ডিসেম্বরের ইতিহাস ভালো না, তাদের ডিসেম্বরের রেকর্ড তো তিক্ত রেকর্ড। তাহলে বিএনপি কি এটা তাদের মাথায় ছিল না? আমাদের কাছে কিন্তু সেটিই মনে হয়েছে। অপরদিকে পিনাকি ভট্টাচার্য তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে আমি যদি বিএনপির নীতি নির্ধারণে থাকতাম তাহলে আমি অবশ্যই ফেব্রুয়ারিতে আমি নির্বাচন চাইতাম। কেন ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতাম তিনি সেটিও দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 18ই ফেব্রুয়ারি 1979 সালে। এই সংসদ নির্বাচনে বিএনপি জিয়াউর রহমানের নেতৃত্বে একটা ভাঙা ধ্বংসস্তূপ বাংলাদেশের ভিতর থেকে গণতন্ত্রের বিশাল এক বহর নিয়ে তিনি ক্ষমতার মসনদে আসীন হন। তিনি বাংলাদেশকে গণতন্ত্রহীনতার পথ থেকে গণতন্ত্রের পথে উত্তরণ করেছিলেন। গণতন্ত্র যে ধ্বংস করা হয়েছিল, মুখ থুবড়ে পড়েছিল যে দেশের উৎপাদন ব্যবস্থা এবং উন্নয়ন ব্যবস্থা, সেখান থেকে বাংলাদেশকে তিনি একটি লাইনে তুলে দিয়েছিলেন বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন 1979 সালের 18ই ফেব্রুয়ারির মাধ্যমে। এটি তো বিএনপির ইতিহাস, এটি বিএনপির রেকর্ড। এই রেকর্ডে ফিরে যাবার ঘোষণা কিন্তু তারা তাদের নেতা কর্মীদেরকে দিতে পারত, তারা এটিকে যুক্তি হিসেবে, নেরেটিভ হিসেবে বর্ণনা করতে পারত, কিন্তু তাদের কাছে হয়তো এটি ভুলেই গিয়েছে তারা। আমার মনে হয় পিনাকি ভট্টাচার্যের এই ভিডিও আপলোডের আগে বিএনপির কোনো নেতাকর্মী তাদের মাথায় ছিল না যে ফেব্রুয়ারিতে তারা প্রথম বিএনপির আত্মপ্রকাশ এবং সেই বছরেই তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতার মসনদে আসীন হন এবং সেই দলেরই প্রতিষ্ঠাতা তিনি হন রাষ্ট্রনায়ক। এরপরে পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1991 সালের 27শে ফেব্রুয়ারি। সেখানেও যখন এরশাদের স্বৈর শাসন থেকে বাংলাদেশ একটা স্বৈরতান্ত্রিকতার দিকে ধাবিত হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্র যখন আবার হত্যা করা হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন কিন্তু বিএনপি আবার দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেছিল। মজার ব্যাপার হচ্ছে এই নির্বাচনের আগে আওয়ামী লীগ মনে মনে এত পুলকিত ছিল যে তারা ভেবেই নিয়েছিল যে তারা ক্ষমতায় চলে আসছে। এমনকি তারা তাদের মন্ত্রী পরিষদ পর্যন্ত নির্ধারণ করে ফেলেছিল যে কাকে কাকে কোন মন্ত্রণালয় দিবেন। ভারত থেকে বারবার প্রচার করা হচ্ছিল যে আওয়ামী লীগই এবার নির্বাচনে ক্ষমতায়। ভারতের তৎকালীন বাংলাদেশের যে হাই কমিশনার ছিলেন তিনি শ্রীনিবন কৃষ্ণন, তিনি বারবার বলেছিলেন যে হাসিনাকে কেউ হারাতে পারবে না। অথচ সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হন এবং শেখ হাসিনা ঢাকার 2টি আসনে গোহারা হারেন সাদেক হোসেন খোকার কাছে এবং অপরিচিত মেজর এম এ মান্নানের কাছে। তিনি যদি সেদিন তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের একটি আসন থেকে জয়লাভ না করতেন তাহলে তার জীবনের রাজনীতির গতিপথি হয়তো সেদিন পাল্টে যেত, তিনি হয়তো রাজনীতি থেকেই ছিটকে পড়তেন। বিএনপি এই ইতিহাস ভুলে গিয়েছিল, সেই ইতিহাস স্মরণ করিয়ে দিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য। অবশেষে সেই কথার কাছেই বিএনপি গিয়েছে এবং ইউনূস এবং তারেক রহমানের বৈঠক শেষে যৌথ বিবৃতির মাধ্যমে এটি জানানো হয়েছে যে আগামী ফেব্রুয়ারিতেই
বাংলাদেশের সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ, এটি বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের জন্য শুভ সংবাদ এবং সকলের জন্যই আনন্দের সংবাদ। আমরা আশা করি তৃতীয়বারের মতো ফেব্রুয়ারির নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপির নেতৃত্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক মনা এবং বাংলাদেশ পন্থী সমস্ত জনগণ একত্রিত হয়ে আবার একটি রাষ্ট্র গঠন করবে। সেই রাষ্ট্র হবে ভারতের আধিপত্য মুক্ত, সেই রাষ্ট্র হবে ভারতের প্রভাব মুক্ত, সেই রাষ্ট্র হবে বাংলাদেশকে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবার একটি নির্বাচন।